কহা যায় যে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস বিশ্বাস আর সবচেয়ে সস্তা জিনিস ধোঁকা। কিন্তু কখনো কখনো সত্যের দাম হয় মাত্র একটা ছোট্ট টফি। মুম্বাইয়ের চাকচিক্যময় সন্ধ্যা ছিল, আর বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটাগুলো শহরের হইচই ঢাকার চেষ্টা করছিল। শহরের সবচেয়ে আলিশান রয়্যাল প্লাজা হোটেলের বাইরে হরিশঙ্কর বর্মা তার দামি ঘড়ির দিকে চোখ আটকে দাঁড়িয়েছিলেন। হরিশঙ্কর, যার বয়স 60 পেরিয়ে গেছে, শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট টাইকুন বলে পরিচিত। আজই তিনি তার জীবনের সবচেয়ে বড় ডিল সাইন করেছেন, 500 কোটির স্কাই প্রজেক্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বড় সাফল্যের পরেও তার মুখে খুশি নেই, বরং এক অদ্ভুত ক্লান্তি আর চিন্তা। তার চারপাশে সবসময় হুজুরি করা লোকের ভিড় থাকে, কিন্তু আজ এই বৃষ্টিতে তিনি একদম একা অনুভব করছিলেন। হরিশঙ্কর তার লিমুজিনের অপেক্ষা করছিলেন। তার ড্রাইভার, যাকে তিনি গত 20 বছর ধরে নিজের ছেলের মতো মানতেন, গাড়ি আনতে গিয়েছিল। ঠিক তখনই তার চোখ পড়ল একটা খুঁটির পিছনে লুকিয়ে থাকা একটা ছোট্ট মেয়ের ওপর। তার কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো, আর মুখে কয়েকদিনের ক্ষুধা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বোধহয় 7-8 বছরের হবে। সেই মেয়েটির চোখে এক অদ্ভুত ঝকঝকে ভাব ছিল, যা ভয় আর আশার মাঝে কোথাও দোল খাচ্ছিল। হরিশঙ্কর চোখ ফিরিয়ে নিলেন। তার মনে হলো সে ভিক্ষে করতে আসবে। তিনি পকেট হাতড়াতে লাগলেন যাতে কয়েকটা কয়েন দিয়ে তাকে সরিয়ে দিতে পারেন। সেই মেয়েটি ধীরে ধীরে ভয়ে ভয়ে তার কাছে এলো। তার খালি পায়ে ভেজা রাস্তায় ছপছপ শব্দ হচ্ছিল। সাহেব, একটা খুব ধীর আর কাঁপা গলা শোনা গেল। হরিশঙ্কর তার দিকে না তাকিয়ে পকেট থেকে 10 টাকার নোট বের করে তার দিকে বাড়িয়ে দিলেন। নে, আর এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। তার গলায় ধনীদের অহংকার আর সারাদিনের ক্লান্তি স্পষ্ট ঝরছিল। কিন্তু সেই মেয়েটি নোট নিল না। হরিশঙ্কর অবাক হয়ে নিচে তাকালেন। মেয়েটি সেই নোট নয়, পাশে দাঁড়ানো একটা ঠেলার উপর রাখা রঙিন ললিপপের দিকে তাকিয়েছিল। সাহেব, আমার টাকা লাগবে না। মেয়েটি তার বড় বড় নিষ্পাপ চোখে তার দিকে তাকালো। শুধু ওই কমলা রঙের টফিটা দাও, আমার খুব খিদে পেয়েছে আর মিষ্টি খাওয়ার মন করছে। হরিশঙ্করের হাসি পেয়ে গেল, কিন্তু সেই হাসি ব্যঙ্গে ভরা ছিল। 500 কোটির মালিক একটা ভিখারিকে টফি কিনে দেবে? যা এখান থেকে। মেয়েটি হার মানল না। সে আরেক পা এগিয়ে এসে হরিশঙ্করের দামি কোটটা তার নোংরা হাতে হালকা টান দিল। সাহেব, যদি আপনি আমাকে ওই একটা টফি কিনে দেন, তাহলে আমি আপনাকে এমন একটা রহস্য বলবো যা আপনার জান বাঁচাতে পারে। হরিশঙ্কর চমকে উঠলেন। রাস্তায় থাকা একটা আবর্জনা কুড়ানো মেয়ে তার বাঁচ বাঁচানোর কথা বলছে। মনে হলো মজা, কিন্তু সেই মেয়েটির চোখে এমন গাম্ভীর্য ছিল যা হরিশঙ্করের রোম খাড়া করে দিল। তার হৃদয়ে যে নীরবতা ছিল তা হঠাৎ আরও গভীর হয়ে গেল। কৌতূহলবশত বা হয়তো সেই মেয়েটির জিদের কাছে হার মেনে হরিশঙ্কর পাশের বিক্রেতাকে ইশারা করলেন, আর সেই 1 টাকার কমলা টফি কিনে মেয়েটির হাতের তালুতে রেখে দিলেন। এই নে, হরিশঙ্কর বললেন, এবার বলো তোমার সেই রহস্য কি? তার মনে হলো সে কোনো বাচ্চামি কথা বলবে। মেয়েটি তাড়াতাড়ি টফির মোড়ক খুলে মুখে দিয়ে দিল। তার মুখে একটা স্বস্তি ছড়িয়ে পড়ল, যেন সে দুনিয়ার সব সম্পদ পেয়ে গেছে। তারপর সে হরিশঙ্করকে নিচু হতে ইশারা করল। হরিশঙ্কর, যিনি নিজের অহংকারের জন্য বিখ্যাত ছিলেন, সেই নোংরা রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়লেন। মেয়েটি তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, যে লোকটা এখন আপনার গাড়ি নিয়ে আসছে, সে ফোনে কারো সাহেবকে বলেছে যে আজ রাতের বৃষ্টিতে ব্রেক ফেলের নাটকটা খুব সত্যি মনে হবে, কাজ তামাম হয়ে যাবে। এটা শুনে হরিশঙ্করের পায়ের নিচের মাটি সরে গেল। তার ড্রাইভার সোমেশ, যাকে তিনি পরিবারের অংশ মনে করতেন, এটা কি সত্যি হতে পারে? তার আগেই যে মেয়েটির কাছে আর কিছু জিজ্ঞাসা করতে পারেন, সামনে থেকে তার কালো চকচকে গাড়ি এসে দাঁড়ালো। ড্রাইভার সোমেশ গ্লাস নামিয়ে হেসে বলল, মালিক বসুন, দেরি হয়ে গেছে, ট্রাফিক খুব ছিল। হরিশঙ্করের চোখ সেই মেয়েটিকে খুঁজতে লাগল, কিন্তু সে টফির মোড়ক রাস্তায় ফেলে অন্ধকারে কোথাও মিলিয়ে গিয়েছিল। এখন হরিশঙ্করের সামনে 2টো রাস্তা ছিল। হয় সেই নিষ্পাপ মেয়েটির কথায় বিশ্বাস করবেন, নয়তো সেই বিশ্বস্ত ড্রাইভারের ওপর, যাকে তিনি বছরের পর বছর চেনেন। বৃষ্টি আরও জোরে হয়ে গেল, যেন আকাশও হরিশঙ্করের সঙ্গে কাঁদতে প্রস্তুত। হরিশঙ্করের হাত গাড়ির দরজার হ্যান্ডেলে ছিল, কিন্তু সেই মেয়েটির কথা তার কানে হাতুড়ির মতো বাজছিল। ব্রেক ফেলের নাটক, কাজ তামাম। তিনি সোমেশের চোখে তাকালেন। সেই সোমেশ যে 20 বছর তার সেবা করেছে, যে তার বাচ্চাদের স্কুলে ছেড়েছে। আজ তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে বারবার গাড়ির ভিতর তাকাচ্ছিল, আর তার কপালে ঘাম যা বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছিল। সাহেব বসুন না, ভিজে যাচ্ছেন, সোমেশ একটু তাড়াহুড়ো করে বলল। হরিশঙ্করের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। সেই অজানা মেয়েটির কথা কি সত্যি হতে পারে?
তিনি এক মুহূর্তের জন্য নিজের অন্তরের কথা শুনলেন আর হাত হ্যান্ডেল থেকে সরিয়ে নিলেন। সোমেশ, হরিশঙ্কর নিজের ঘাবড়ে যাওয়া লুকিয়ে ভারী গলায় বললেন, আমার হঠাৎ চক্কর আসছে, আমার ওষুধ হোটেলের ঘরেই পড়ে আছে, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আনাচ্ছি। সোমেশের মুখের রং উড়ে গেল। সাহেব, আমি নিয়ে আসি, আপনি গাড়িতে বসুন। না, হরিশঙ্কর একটু কড়া গলায় বললেন, যাতে সোমেশ ভরকে গেল। আমি লবিতে গিয়ে রিসেপশন থেকে আনাচ্ছি, তুমি গাড়ি স্টার্ট করে রাখো। হরিশঙ্কর দ্রুত পায়ে আবার হোটেলের লবির দিকে ফিরলেন, কিন্তু তিনি লবিতে গেলেন না। প্রবেশদ্বারের কাছে একটা বড় খুঁটির পিছনে লুকিয়ে পড়লেন, যেখান থেকে সোমেশকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যেই তার পিঠ ফিরল, সোমেশ পকেট থেকে ফোন বের করল। তার সেই বিশ্বস্ত মুখ এখন এক নিষ্ঠুর হাসিতে বদলে গিয়েছিল। হরিশঙ্কর নিঃশ্বাস বন্ধ করে শোনার চেষ্টা করলেন। বৃষ্টির শব্দের মধ্যেও সোমেশের উঁচু গলা তার কানে পৌঁছালো। হ্যাঁ বস, বুড়োটা বেঁচে গেছে এখনো, ওষুধ আনতে ভিতরে গেছে। সোমেশ বিরক্ত হয়ে ফোনে বলছিল, না, আজ রাতেই কাজ তামাম করতে হবে। হাইওয়ের মোড়ে গাড়ি খাদে ফেলে দেব, সবাই ভাববে অ্যাক্সিডেন্ট, আপনি শুধু টাকার ব্যবস্থা রাখুন। হরিশঙ্করের মনে হলো যেন কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। যে মানুষটার ওপর তিনি চোখ বন্ধ করে ভরসা করেছিলেন, সে চন্দা টাকার জন্য তার মৃত্যুর সওদা করে ফেলেছে। তার চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু এ জল দুঃখের নয়, রাগের জল ছিল। তিনি জানতেন এখন আর সেই গাড়িতে বসতে পারবেন না, আর যদি হোটেলে ফিরে যান তাহলে সোমেশের সন্দেহ হয়ে যাবে। হরিশঙ্কর তার দামি ঘড়ি আর কোট ঠিক করলেন, আর হোটেলের পিছনের দরজা অর্থাৎ সার্ভিস এক্সিটের দিকে ছুটলেন। একজন কোটিপতি যে সবসময় নিরাপত্তার ঘেরাটোপে চলতেন, আজ নিজের গাড়ি আর ড্রাইভার থেকে লুকিয়ে একটা চোরের মতো পালাচ্ছিলেন। পিছনের দরজা দিয়ে বেরিয়ে তিনি একটা সরু গলিতে এসে পড়লেন, যেখানে আবর্জনার স্তূপ আর আশপাশে কুকুর। বৃষ্টিতে তার দামি স্যুট কাদায় ভরে গিয়েছিল, কিন্তু তার পরোয়া করছিলেন না। তার মাথায় শুধু একটা চিন্তা, সেই মেয়েটি, সে কে ছিল, ওকে এসব কি করে জানা হলো, আর সবচেয়ে বড় কথা, সে এখন কোথায়? হরিশঙ্কর সেই জায়গায় ফিরে এলেন যেখানে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু লুকিয়ে, যাতে সোমেশ দেখতে না পায়। তিনি দেখলেন সোমেশ এখনও মেইন গেটে অপেক্ষা করছে। হরিশঙ্কর চোখ ঘুরিয়ে দেখলেন সেই মেয়েটি রাস্তার ওপারে একটা ভাঙা দোকানের ছাদের নিচে বসে আছে। সে একা নয়, তার সঙ্গে একজন মহিলা মাটিতে শুয়ে আছেন, যিনি বোধহয় তার মা। সেই মহিলা খুব খারাপভাবে কেসছিলেন আর জ্বরে পুড়ছিলেন। হরিশঙ্কর যা দেখলেন তাতে তার হৃদয় গলে গেল। মেয়েটি সেই কমলা টফি যা হরিশঙ্করের কাছ থেকে চেয়েছিল, নিজে খায়নি। সে সেই টফি একটু একটু করে তার অসুস্থ মায়ের শুকনো ঠোঁটে ঘষছিল আর বলছিল, মা, একটু মিষ্টি খা, তেতো ওষুধের স্বাদ চলে যাবে, তারপর তোকেও খিদে পাবে। হরিশঙ্কর স্তম্ভিত হয়ে গেলেন। সেই ছোট্ট প্রাণীটা নিজের ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং তার অসুস্থ মাকে এক মুহূর্তের খুশি দেওয়ার জন্য তার কাছে ভিক্ষে চেয়েছিল, আর বদলে সে হরিশঙ্করকে তার জীবন দিয়েছিল। হরিশঙ্করের কাছে তার 500 কোটির ডিল সেই 1 টাকার টফির সামনে মাটির সমান মনে হতে লাগল। তিনি সেই মেয়েটির কাছে যাচ্ছিলেন, ঠিক তখনই একটা কালো এসইউভি খুব জোরে এসে সোমেশের গাড়ির পাশে দাঁড়ালো। সেই এসইউভি থেকে একজন লোক নামল। হরিশঙ্কর তাকে চেনার চেষ্টা করলেন। যেই সেই লোকের মুখ স্ট্রিট লাইটের আলোয় এলো, হরিশঙ্কর চিৎকার না বেরিয়ে যায় সেজন্য মুখ হাতে চেপে ধরলেন। সেই লোক আর কেউ নয়, তার নিজের জামাই রমন। হরিশঙ্করের সারা শরীর কাঁপতে লাগল। রমন তার একমাত্র মেয়ে সুমনের স্বামী, যাকে তিনি নিজের ছেলের চেয়েও বেশি মান দিয়েছিলেন। রমণী গত মাসে হরিশঙ্করের পায়ে হাত দিয়ে বলেছিল, পাপাজি, আপনি চিন্তা করবেন না, ব্যবসা আমি সামলে নেব, আপনি আরাম করুন। আর আজ সেই রমণী তার মৃত্যুর ফরমান নিয়ে দাঁড়িয়ে। হরিশঙ্কর দেয়ালের আড়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করলেন। বৃষ্টির শব্দের মাঝে রমনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছিল। আবে বোকা! রমন সোমেশের গালে একটা জোরে চড় মারল। ওষুধ আনতে গেল নাকি পুলিশ ডাকতে? 15 মিনিট হয়ে গেছে। যদি আজ রাতে সেই বুড়ো না মরে, তাহলে কাল সকালে সে তার সব সম্পত্তি সেই চ্যারিটি ট্রাস্টের নামে করে দেবে। তখন আমরা কি করব? ভিক্ষে করব? সোমেশ ঘাবড়ে গিয়েছিল। সাহেব, আমি এখনই ভিতরে গিয়ে দেখছি। যা, তাড়াতাড়ি। আর শোন, রমন তার জ্যাকেটের ভিতর থেকে একটা রূপলি রিভলভার বের করে সোমেশের দিকে বাড়িয়ে দিল। যদি অ্যাক্সিডেন্টের সুযোগ না পাস, তাহলে এখানেই কাজ শেষ করে দিস। লাশের ঠিকানা আমি করে দেব, শুধু কারো সন্দেহ হওয়া চলবে না। হরিশঙ্করের চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা শুধু লোভ নয়, এটা পুরো ষড়যন্ত্র। তার মনে পড়ল রমন গত কয়েকদিন ধরে তাকে বারবার উইলের কথা জিজ্ঞাসা করছিল। আজ সব কড়ি মিলে গেল। সোমেশ হোটেলের লবির দিকে দৌড়ালো।
রমন তার গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগল। তার চোখ শিকার খুঁজছে, বাজ পাখির মধ্যে চারদিকে ঘুরছিল। হরিশঙ্কর জানতেন হোটেলের ভিতরে যাওয়া এখন মৃত্যুর মুখে যাওয়ার সমান, আর বাইরে রমন দাঁড়িয়ে। তার কাছে না ফোন ছিল, না ওয়ালেট, যা বোধহয় গাড়িতেই পড়ে গেছে, আর না কোনো নিরাপত্তা। ঠিক তখনই তার চোখ আবার সেই ভাঙা দোকানের ছাদের দিকে পড়ল, যেখানে সেই মেয়েটি আর তার মা বসেছিল। হরিশঙ্কর বুঝলেন এই পুরো শহরে যেখানে সবাই মুখোশ পরে আছে, শুধু সেই জায়গাটাই সত্যি। হরিশঙ্কর ঝুঁকে কাদা আর জল এড়িয়ে ছায়ায় হামাগুড়ি দিয়ে সেই ছাদের দিকে এগোলেন। তার হৃদয় এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল রমন শুনে ফেলবে। যেই তিনি সেই মেয়েটির কাছে পৌঁছালেন, মেয়েটি চমকে ওপরে তাকালো। হরিশঙ্করের অবস্থা এখন সেই ভিখারির চেয়েও খারাপ ছিল, যাকে তিনি কিছুক্ষণ আগে ধমক দিয়েছিলেন। তার কাপড় ভিজে, মুখে কাদা আর ঘামের মিশ্রণ, আর চোখে মৃত্যুর ভয়। সাহেব, মেয়েটি ধীরে বলল, কিন্তু তার গলায় চেনা ভাব ছিল। আপনি এখনো যাননি? হরিশঙ্কর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার নিঃশ্বাস ফুলছিল। তিনি কাপা হাতে মেয়েটির দুটো হাত ধরে ফেললেন। এক কোটিপতি, যার এক ইশারায় বাজার নড়ে উঠত, আজ একটা অসহায় মেয়ের সামনে কাতর হয়ে পড়েছে। বেটা, হরিশঙ্করের গলা ভেঙে গেল, আমাকে লুকিয়ে রাখো, ওরা আমাকে মেরে ফেলবে। মেয়েটি এক মুহূর্ত হরিশঙ্করের চোখে তাকালো। তাকে কোনো প্রশ্ন করতে হলো না। রাস্তায় থাকা লোকেরা বিপদের গন্ধ খুব তাড়াতাড়ি চিনে নেয়। সে তৎক্ষণাৎ তার অসুস্থ মায়ের ওপর দেওয়া একটা পুরনো দুর্গন্ধময় ছেঁড়া কম্বল তুলে নিল। তাড়াতাড়ি এর নিচে ঢুকে পড়ো। মেয়েটি ফিসফিস করে বলল, নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকো, নড়াচড়া করো না। হরিশঙ্করের এক মুহূর্ত হেঁচকি উঠল। সেই কম্বল কে জানে কত নোংরা, তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু জীবনের গন্ধ সেই দুর্গন্ধের চেয়ে অনেক দামি। তিনি কিছু না ভেবে সেই নোংরা কম্বলের নিচে আবর্জনার স্তূপের কাছে আর সেই অসুস্থ মহিলার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। ঠিক তখনই ভারী বুটের শব্দ শোনা গেল, ছপ ছপ ছপ। কেউ তাদের দিকেই আসছে। এই মেয়ে, রমনের গলা কড়া আর ভয়ঙ্কর। এখানে কোনো খারাপ লোক দেখেছিস? স্যুট পরা ছিল। কম্বলের নিচে হরিশঙ্করের নিঃশ্বাস আটকে গেল। তার হৃদয় এত জোরে ধুকপুক করছিল যেন ফেটে যাবে। তার মাথার ঠিক উপরে রমনের ছায়া পড়েছে। যদি মেয়েটি একটু ইশারা করে বা ভয় পেয়ে যায়, তাহলে খেলা শেষ। কম্বলের নিচে অন্ধকার আর এক অদ্ভুত কুমট, কিন্তু হরিশঙ্করের কাছে সেটাই দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। বাইরে রমনের বুটের শব্দ ঠিক তার মাথার কাছে এসে থেমে গেল। হরিশঙ্কর নিঃশ্বাস বন্ধ করেছিলেন। তার ভয় ছিল কখন তার হৃদয়ের ধুকধুক রমন শুনে ফেলবে। আমি জিজ্ঞাসা করছি, কাউকে দেখেছিস? রমন চিৎকার করল। তার গলায় এত ঘৃণা ছিল যে সেখানে শুয়ে থাকা কুকুরগুলোও উঠে পালালো। মেয়েটি রমনের চোখে চোখ রেখে তাকালো। সে না ভয় পেল না কাঁপল। সে তার নোংরা হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে তার ছেঁড়া গলায় বলল, সাহেব, দুদিন কিছু খাইনি, 10 টাকা দেবেন? তাহলে মনে করার চেষ্টা করব। রমনের রাগে গা জ্বলে গেল। সে ঘৃণায় পিছিয়ে গেল। দুর্গন্ধময় ভিখারি মাগনায় কিছু বলবে না। যেই মেয়ে কি নিষ্পাপ অভিনয় করে তার হাতের তালু রমনের বুটের কাছে নিয়ে গেল। সাহেব, পেটের ক্ষুধা স্মৃতি দুর্বল করে দেয়, একটু দয়া করুন। রমন রাগে পকেট থেকে একটা কয়েন বের করে মাটিতে ছুঁড়ে দিল। কয়েনটা কাদায় পড়ে গেল। এই নে, এবার বল সেই বুড়ো কোথায় গেল? মেয়েটি কয়েনটা ছো মেরে তুলে নিল, তাকে চুমো খেল, আর তারপর অন্ধকার গলির অন্যদিকে ইশারা করে দিল। ওখানে কুয়োর পাশ দিয়ে একটা লোক দৌড়ে যাচ্ছিল। হ্যাঁ, খুব জোরে, বোধহয় ওদিকে, স্টেশনের দিকে গেছে। রমন সেই দিকে তাকালো। তারপর সোমেশকে ফোন করে জোরে সেই দিকে দৌড়ালো। সোমেশও স্টেশনের দিকে গেছে, গাড়ি ওদিকে নিয়ে যা, আজ বাঁচতে দেওয়া চলবে না। যেই রমন আর সোমেশের গাড়ির শব্দ দূরে মিলিয়ে গেল, হরিশঙ্কর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি কাঁপতে কাঁপতে সেই নোংরা কম্বল থেকে বেরিয়ে এলেন। তার দামি ইতালিয়ান স্যুট এখন আবর্জনা আর কাদায় ভিজে একাকার। কিন্তু জান বেঁচে যাওয়ার এত খুশি যে নোংরা অনুভবই করছিলেন না। তিনি সেই মেয়েটির দিকে তাকালেন যে এখন সেই ছোড়া কয়েনটা তার ফ্রকের আঁচলে মুছছিল। হরিশঙ্করের চোখে জল এসে গেল। বেটা, তুমি জানো সে কে ছিল? যদি তার জানতে পারত যে তুমি মিথ্যে বলেছ, তাহলে সে আমাকে মেরে ফেলত। মেয়েটি কথা কেড়ে বলল, সাহের, আমরা তো প্রতিদিন মরি, কখনো ক্ষুধায়, কখনো ঠান্ডায়, কখনো ধনীদের গাড়ির ধাক্কায়। মৃত্যুতে আমাদের ভয় লাগে না। হরিশঙ্কর স্তম্ভিত। এত ছোট বয়সে এত গভীর কথা! মেয়েটি তার অসুস্থ মায়ের কপালে ভেজা কাপড় চাপতে চাপতে বলল, সেই লোকটা আপনাকে দেখতে পায়নি, কারণ সে নিচের দিকে তাকায়নি। আপনারা বড় লোক, আমাদের গরিবদের মানুষ মনে করেন না, শুধু আবর্জনা মনে করেন। সে ভেবেছে এখানে আবর্জনার স্তূপ পড়ে আছে। আপনার জান এই আবর্জনাই বাঁচিয়েছে।
হরিশঙ্করের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। এই সেই সত্যি যা তিনি আজ পর্যন্ত অস্বীকার করে এসেছেন। আজ সেই আবর্জনাই তাকে আশ্রয় দিয়েছে, যখন তার নিজের রক্ত তাকে মারার ষড়যন্ত্র করেছে। আমার নাম হরিশঙ্কর, তিনি ধীরে বললেন, যেন নিজের পরিচয় আবার খুঁজছেন। তোমার নাম কি গুড়িয়া? কাজরি, মেয়েটি উত্তর দিল। হরিশঙ্কর পকেট হাতড়ালেন, কিন্তু খালি। তিনি অসহায় বোধ করছিলেন। কাজরি, আমার তোমার সাহায্য লাগবে। আমি নিজের বাড়ি যেতে পারছি না, সেখানে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি। ঠিক তখনই কাজরির মা জোরে কেশতে লাগল, আর তার মুখ থেকে হালকা রক্ত বেরোল। কাজরি ভরকে গেল। মা, মা, চোখ খোলো। হরিশঙ্কর তৎক্ষণাৎ সেই মহিলার নাড়ি ধরলেন। তার শরীর আগুনের মতো জ্বলছিল। একে তৎক্ষণাৎ ডাক্তার লাগবে, হরিশঙ্কর বললেন। আমার কাছে ডাক্তারের টাকা নেই সাহেব। কাজরি কেঁদে ফেলল। সরকারি হাসপাতালও বিনা পর্চায় ওষুধ দেয় না, আর সেই টফি কাজ করছে না। হরিশঙ্কর এক মুহূর্ত ভাবলেন। তার কাছে সম্পদ ছিল, কিন্তু ব্যাংকে। এখন তিনি একটা নিরস্ত্র বুড়ো। কিন্তু তখনই তার চোখ পড়ল নিজের কবজিতে। কাদায় ভিজে গেলেও তার রোলেক্স ঘড়ি এখনও ঝকঝক করছিল। 50 লাখের ঘড়ি। হরিশঙ্কর কবজি থেকে ঘড়ি খুললেন। কাজরি, এই শহরে একটা জায়গা আছে যেখানে ডাক্তার টাকা নয়, মানুষ দেখে। আর যদি টাকা চায়ও, তাহলে এই ঘড়ি পুরো হাসপাতাল কিনে ফেলতে পারে। চলো, তোমার মাকে বাঁচাই। হরিশঙ্কর সেই অসুস্থ মহিলাকে পিঠে তুলতে চেষ্টা করলেন। যে লোক নিজে জলের গ্লাস তুলত না, আজ একটা অজানা অসুস্থ মহিলার ভার তুলতে যাচ্ছে। সাহেব, আপনার কাপড় নোংরা হয়ে যাবে, কাজরি হেঁচকি তুলে বলল। এই কাপড় এখন আর আমার কোনো কাজের নয় বেটা। হরিশঙ্কর মহিলাকে পিঠে তুললেন। তার হাড়ে ব্যথা হলো, কিন্তু ইচ্ছা পোক্ত ছিল। রাস্তা দেখাও কাজরি। অন্ধকার রাতে এক কোটিপতি আর এক রাস্তার মেয়ে এক অসুস্থ মহিলাকে বাঁচাতে শহরের নির্জন গলিতে বেরিয়ে পড়ল। কিন্তু তারা জানত না যে রমন এত সহজে হার মানার লোক নয়। তার খুব শিগগিরই জানতে চলেছে যে স্টেশনে কেউ যায়নি। হরিশঙ্করের জন্য সেই যাত্রা ছিল তার জীবনের সবচেয়ে লম্বা আর কঠিন যাত্রা। 500 কোটির সাম্রাজ্য গড়া লোক, যে কখনো এয়ার কন্ডিশন গাড়ির বাইরে পা রাখত না, আজ কাদা আর নোংরা ভরা গলিতে এক অজানা অসুস্থ মহিলাকে পিঠে করে হাঁটছে। তার কোমর ভেঙে যাচ্ছিল, পা কাঁপছিল, আর ফুসফুস যেন ফেটে যাওয়ার জোগাড়। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। আজ তিনি শুধু নিজের ভার নয়, বরং অন্য কারো জীবনের দায়িত্ব কাঁধে নিয়েছেন। গলিগুলো সরু আর অন্ধকার, চারদিক থেকে নর্দমার দুর্গন্ধ আসছিল। কাজরি সামনে সামনে দৌড়াচ্ছিল, মাঝে মাঝে পিছনে ফিরে দেখছিল সাহেব আসছেন কিনা। এসে গেছি সাহেব। কাজরি একটা ছোট নীল দরজার দিকে ইশারা করল, যার ওপর একটা ঝাপসা বোর্ড ঝুলছিল, জীবন ক্লিনিক। হরিশঙ্কর নিজের শেষ শক্তি জড়ো করে দরজায় ধাক্কা দিলেন। ভিতরে অন্ধকার। তিনি আবার জোরে ঠকঠক করলেন। ডাক্তার সাহেব, দরজা খুলুন, এমার্জেন্সি। কিছুক্ষণ পর একটা জানালা খুলল, আর এক বুড়ো ডাক্তার উঁকি দিল। সে হরিশঙ্করের নোংরা কাপড় আর পিঠে বোঝাই মহিলাকে দেখে বলল, সরকারি হাসপাতালে যাও, এখানে দান করা হয় না। ডাক্তার রুক্ষ গলায় বলে জানালা বন্ধ করতে যাচ্ছিল। ডাক্তার, হরিশঙ্কর চিৎকার করে জানালার পাল্লা ধরে ফেললেন। টাকা লাগবে না তোমার, মনমানা দাম দেব। ডাক্তার হেসে বলল, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার কাছে নিজের চায়ের টাকাও নেই, যাও এখান থেকে। হরিশঙ্কর ঝাটকায় মহিলাকে একটা বেঞ্চে শুইয়ে দিয়ে নিজের কবজি থেকে কাদামাখা রোলেক্স ঘড়ি খুললেন। তিনি সেটা ডাক্তারের হাতে ছুঁড়ে দিলেন। এই ঘড়ি 50 লাখের। হরিশঙ্করের গলায় সেই পুরনো অহংকার ফিরে এলো। পুরো ক্লিনিক বিক্রি করলেও এমন ঘড়ি কিনতে পারবে না। এর চিকিৎসা করো এখনই। ডাক্তারের চোখ হাঁ হয়ে গেল। সে ঘড়িটা আলোয় দেখল, আসল হিরে, আসল সোনা। সে কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না এই ভিখারির মতো দেখতে লোকটা সত্যি বলছে নাকি কোনো পাগল চোর। কিন্তু হরিশঙ্করের চোখের আগুন তাকে প্রশ্ন করতে বাধা দিল। ভিতরে নিয়ে আয় তাড়াতাড়ি। ডাক্তার দরজা খুলে দিল। পরের 1 ঘন্টা হরিশঙ্কর আর কজরি ক্লিনিকের বাইরে বেঞ্চে বসে রইলেন। ভিতর থেকে মেশিন আর অক্সিজেন সিলিন্ডারের শব্দ আসছিল। কজরি কাঁদছিল, তার ছোট হাত দুটো একে অপরের সঙ্গে জড়ানো। হরিশঙ্কর ধীরে তার মাথায় হাত রাখলেন। কাঁদিস না গুড়িয়া, তোর মা ঠিক হয়ে যাবে, হরিশঙ্কর বললেন। কজরি তার ভেজা চোখে হরিশঙ্করকে দেখল। সাহেব, আপনি আপনার এত দামি ঘড়ি দিয়ে দিলেন, ওটা তো খুব কিমতি ছিল নাকি? হরিশঙ্কর ফ্যাকাশে হাসলেন। কিমতি? হ্যাঁ, খুব কিমতি ছিল। কিন্তু আজ আমি বুঝলাম সেই ঘড়ির কাঁটা আমাকে শুধু দৌড়তে শিখিয়েছে, জীবন নয়। আজ সেই ঘড়ি প্রথমবার সঠিক সময় দেখালো, কারো জান বাঁচানোর সময়। ঠিক তখনই ডাক্তার বাইরে এলো ঘাম মুছতে মুছতে। বিপদ চলে গেছে। নিউমোনিয়া আর তীব্র জ্বর ছিল। আর 10 মিনিট দেরি হলে হয়তো বাঁচত না। কজরি আনন্দে লাফ দিয়ে ডাক্তারের পায়ে ধরল। হরিশঙ্করও স্বস্তির নিঃশ্বাস ফেললেন।
তিনি দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলেন। তার মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু শহরের অন্য কোণে রেল স্টেশনে দাঁড়িয়ে রমন রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে পুরো স্টেশন খুঁজে ফেলেছে, কিন্তু হরিশঙ্করের কোনো চিহ্ন নেই। সোমেশও হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। বস, কেউ নেই ওখানে, না ওয়েটিং রুমে না প্ল্যাটফর্মে। রমন রাগে তার গাড়ির বনেটে ঘুষি মারল। ধোকা, সেই ভিখারিও বাচ্চা, ও আমাদের মিথ্যে বলেছে। রমনের মাথা জোরে চলল। যদি স্টেশনে না যায় তাহলে কোথায় গেল? এক অসুস্থ মহিলা, এক বুড়ো লোক, বেশি দূর যেতে পারবে না। রমনের চোখে শয়তানি ঝিলিক এলো। চলো, আবার সেই জায়গায়, সেই বস্তিতে। সেই বুড়ো আর সেই মেয়ে ওখানেই কোথাও লুকিয়ে আছে। আর এবার সে তার রিভলভার চেক করল। এবার কোনো ভুল হবে না, পুরো বস্তি পুড়িয়ে দিতে হলেও পুড়িয়ে দেব, কিন্তু হরিশঙ্কর বার্মা আজকের সকাল দেখবে না। রমনের গাড়ির চাকা চিৎকার করতে করতে আবার সেই বস্তির দিকে ফিরল, যেখানে হরিশঙ্কর এখন নিজেকে নিরাপদ ভাবছিলেন। জীবন ক্লিনিকের ভিতরে পুরনো দেয়ালের ঘড়ির টিকটিক ছাড়া কোনো শব্দ ছিল না। হরিশঙ্কর একটা লোহার চেয়ারে বসেছিলেন। তার চোখ সামনের বেঞ্চে ঘুমন্ত কজরির ওপর আটকে ছিল। সেই মেয়েটি যে কোনো সম্পর্ক ছাড়া, কোনো লোভ ছাড়া নিজের জান ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে। হরিশঙ্কর ভাবছিলেন তিনি সারা জীবন নেটওয়ার্থ আর সম্পত্তি বাড়াতে কাটিয়েছেন, কিন্তু কারো হৃদয় জয় করেননি। আজ যখন মৃত্যু তার মাথার উপর ঘুরছে, তখন তার নিজের জামাই ছুরি চালিয়েছে, আর রাস্তার এই অনাথ মেয়ে ঢাল হয়ে তাকে বাঁচিয়েছে। ডাক্তার, হরিশঙ্কর ধীর গলায় বললেন। তার গলায় এক নতুন গাম্ভীর্য ছিল। আমাকে কি আপনার ল্যান্ডলাইন ফোনটা পাওয়া যাবে? একটা খুব জরুরি কল করতে হবে। ডাক্তার, যে এখনও সেই দামি রোলেক্স ঘড়ি অবাক হয়ে দেখছিল, কিছু না বলে ফোনটা হরিশঙ্করের দিকে ঠেলে দিল। হরিশঙ্কর কাঁপা হাতে রিসিভার তুললেন আর একটা নম্বর ডায়াল করলেন। এই নম্বর ছিল পুলিশ কমিশনার রাঠোরের, যিনি তার কলেজের বন্ধু। ঘণ্টি বাজছিল 1, 2, 3। ঠিক তখনই ক্লিনিকের বাইরে একটা জোরে ধামাকা হলো। কেউ ভারী বুট দিয়ে কাঠের দরজা ভেঙেছে। ডাক্তার ভয়ে চেয়ার থেকে লাফ দিয়ে উঠল। কজরিও চমকে জেগে উঠে ভয়ে হরিশঙ্করের পিছনে লুকিয়ে পড়ল। হরিশঙ্কর রিসিভার নামালেন না, বরং পিঠের পিছনে লুকিয়ে রাখলেন। লাইন এখনও খোলা ছিল। দরজায় রমন দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে, হাতে রিভলভার আর মুখে এক শয়তানি হাসি। তার পিছনে সোমেশও ছিল, যে এখন একটু ভয় পেয়েছে মনে হচ্ছিল। নমস্তে শ্বশুরজি, রমন ব্যঙ্গ করে বলল। বেশ লম্বা দৌড় দিয়েছেন আপনি। আমার মনে হয়েছিল বুড়ো বয়সে হাঁটু কাজ করে না, কিন্তু আপনি তো কচ্ছপের মতো লুকিয়ে লুকিয়ে এখান পর্যন্ত চলে এসেছেন। হরিশঙ্কর নিজের জায়গা থেকে নড়লেন না। তার মুখে এখন সেই ভয় নেই যা কিছুক্ষণ আগে রাস্তায় ছিল। তিনি কজলিকে আরও জোরে পিছনে ধরে রাখলেন। রমন, হরিশঙ্কর শান্ত গলায় বললেন, তুমি খুব বড় ভুল করে ফেলেছ। সম্পদের লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। ভারে গেল জ্ঞান। রমন চিৎকার করে উঠল, আর বন্দুক সোজা হরিশঙ্করের কপালে তাক করল। 500 কোটির সাম্রাজ্য আর উত্তরাধিকারীকে আমি। শুধু একটা সইয়ের অভাব ছিল, কিন্তু এখন আপনার মৃত্যু সেই অভাব পূরণ করে দেবে। সোমেশ, ডাক্তার আর সেই মেয়েকে কোণে নিয়ে যা, কেউ নড়লে গুলি করে দেবি। সোমেশ কাঁপা হাতে ডাক্তার আর কজরিকে বন্দুকের নোকে কোণে ঠেলে দিল। কজরি কাঁদছিল। সবাইকে মারবেন না, প্লিজ মারবেন না। রমন হরিশঙ্করের কাছে এলো। শেষ ইচ্ছে শ্বশুরজি। হরিশঙ্কর গভীর নিঃশ্বাস নিলেন। তার মুঠোয় এখনও ফোনের রিসিভার ছিল, যা পিঠের পিছনে লুকানো। তিনি জানতেন রাঠোর অন্যদিকে সব শুনছেন, যদি ফোন তুলে থাকেন। আমার শেষ ইচ্ছে এই রমন। হরিশঙ্কর রমনের চোখে চোখ রেখে বললেন যে তুমি একবার পিছনে ফিরে দেখো, কারণ পাপের ঘোড়া যখন ভরে তখন শব্দ হয় না, ধ্বংস হয়। কি বকছ? রমন হাসল। এখানে কেউ নেই, না পুলিশ না তোমার বডিগার্ড। এখানে শুধু আমি আছি, আমার বন্দুক আছে আর তোমার মৃত্যু আছে। রমন ট্রিগারে আঙুল শক্ত করল। বিদায় পাপাজি। ঠিক তখনই ক্লিনিকের বাইরে সাইরেনের শব্দ নয়, বরং একটা ভারী লাউডস্পিকারের গলা গর্জে উঠল। রমন, তুমি 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছ, অস্ত্র ফেলে দাও। রমনের হাত হাওয়ায় জমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা পুলিশের সাইরেন নয়, এটা ব্ল্যাক ক্যাট কমান্ডোর দলের গলা। হরিশঙ্কর শুধু কমিশনারকে ফোন করেননি, বরং ল্যান্ডলাইন তোলার আগেই ডাক্তারের ওয়াইফাই থেকে নিজের এমার্জেন্সি SOS অ্যালার্ট পাঠিয়ে দিয়েছিলেন, যা সরাসরি গৃহমন্ত্রকের সঙ্গে যুক্ত। হরিশঙ্কর পিঠের পিছন থেকে ফোনের রিসিভার সামনে বের করে রমনকে দেখালেন। রাঠোর লাইনে আছেন রমন, আর তোমার অপরাধের স্বীকারোক্তি এইমাত্র রেকর্ড হয়ে গেছে। রমন ঘাবড়ে জানালার দিকে তাকালো। বাইরে লাল আর নীল আলোর বন্যা। সে আতঙ্কে বন্দুক হরিশঙ্করের দিকে চালিয়ে দিল। না! কজরি চিৎকার করে হরিশঙ্করের সামনে লাফ দিল। একটা জোরে ধামাকা হলো। গুলির শব্দের সঙ্গে রমনের যন্ত্রণার চিৎকার পুরো ক্লিনিক কাঁপিয়ে দিল। কজরি চোখ কোষে বন্ধ করেছিল। তার মনে হয়েছিল মৃত্যু তাকে ছুঁয়ে যাবে, কিন্তু যখন চোখ খুলল তখন দেখল হরিশঙ্কর ঠিকঠাক আছেন। গুলি হরিশঙ্কর বা কজরিকে নয়, বরং রমনের কবজিতে লেগেছে।
জানালার কাঁচ ভেদ করে বাইরে দাঁড়ানো স্নাইপারের নিশানা নিখুঁত ছিল। রমনের রিভলভার মাটিতে পড়ে গিয়েছিল, আর সে যন্ত্রণায় ছটফাট করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরের মুহূর্তেই দরজা আর জানালা ভেঙে ব্ল্যাক ক্যাট কমান্ডো আর পুলিশের টিম ভিতরে ঢুকে পড়ল। সোমেশ তো ভয়ে আগেই হাত তুলে দিয়েছিল। কমিশনের রাঠোর ভিতরে পা রাখলেন, আর রমনকে হাত করা পড়াতে পড়াতে হরিশঙ্করের দিকে তাকালেন। ঠিক সময়ে সিগন্যাল পেয়ে গিয়েছিলাম বন্ধু, নইলে আজ মহাভারত হয়ে যেত। কিন্তু হরিশঙ্কর রাঠোরের কথার উত্তর দিলেন না। তিনি মাটিতে বসেছিলেন আর কজরিকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেই মেয়েটি যে কিছুক্ষণ আগেও অনাথ আর অসহায় ছিল, সে এক কোটিপতির জন্য নিজের জান বাজি রেখেছিল। হরিশঙ্করের চোখ থেকে জল পড়ছিল, যা তার নোংরা গালে রেখা কাটছিল। পাগলি মেয়ে, হরিশঙ্কর ভাঙা গলায় বললেন, তোকে ভয় লাগেনি? তোর যদি কিছু হয়ে যেত তাহলে? কজরি তার বড় বড় চোখে তাকে দেখে হাসল। সাহেব, মা বলে যে আমাদের জান বাঁচায় তার জন্য জান দেওয়া সওদা নয়, ফরজ। আপনি আমার মাকে বাঁচিয়েছেন, তাহলে আমি আপনাকে কি করে মরতে দিতাম? হরিশঙ্কর বর্মা, যিনি সারা জীবন লাভ ক্ষতির হিসেবে মেপেছেন, আজ এই ছোট্ট মেয়েটির সামনে নিঃস্ব বোধ করছিলেন। সেই রাতে হরিশঙ্করের সম্পদ আবার ফিরে পেলেন। রমন জেলে গেল, কিন্তু হরিশঙ্করের ভিতরের সেই অহংকারী ব্যবসায়ী চিরকালের জন্য মরে গেল। 1 মাস পরে রয়্যাল প্লাজা হোটেলে আবার একটা বড় পার্টি ছিল। শহরের সব বড়লোক, মিডিয়া আর ক্যামেরা উপস্থিত। কিন্তু আজ হরিশঙ্কর বর্মা কোনো ডিল সই করতে আসেননি। মঞ্চে হরিশঙ্কর একা ছিলেন না। তার এক পাশে সেই ডাক্তার দাঁড়িয়ে, আর অন্য পাশে কজরি, যে এখন একটা সুন্দর নতুন ফ্রক পরে সাফসুত্র দেখাচ্ছে। সামনের সারিতে কজরির মা বসেছিলেন, যিনি এখন পুরোপুরি সুস্থ। হরিশঙ্কর মাইক ধরলেন, মহিলা ও ভদ্রমহাদয়গণ, আমি সারা জীবন টাকা কামিয়েছি, ইমারত বানিয়েছি, কিন্তু বাড়ির মানে একটা আবর্জনার ডাস্টবিনের কাছে পেয়েছি। সেই মেয়েটি আমাকে শিখিয়েছে। তিনি পকেট থেকে একটা জিনিস বের করে হাওয়ায় দোলালেন। সেটা কোনো হীরের আংটি নয়, বরং একটা কমলা টফি। আজ আমি আমার পুরো সম্পত্তির উত্তরাধিকারী আমার মেয়ে সুমনকে নয়, কারণ সে রমনের পাপে সমান অংশীদার ছিল, বরং কজরি চ্যারিটেবল ট্রাস্টকে ঘোষণা করছি। এই ট্রাস্ট কজরির তত্ত্বাবধানে চলবে, আর এই শহরের কোনো বাচ্চা ক্ষুধা বা ওষুধের অভাবে মরবে না। হল তালির গড়গড়ায় ভরে গেল। কজরি হেসে হরিশঙ্করের হাত ধরে ফেলল। হরিশঙ্কর ঝুঁকে কজরির কানে বললেন, এবার বলো, আর কোনো সিক্রেট আছে তোমার কাছে? কজরি দুষ্টু হেসে পকেট থেকে আরেকটা টফি বের করে হরিশঙ্করের মুখে দিয়ে দিল। হ্যাঁ দাদু, সিক্রেট এই যে দুনিয়ায় সবচেয়ে মিষ্টি জিনিস টাকা নয়, এই টফি। হরিশঙ্কর হো হো করে হেসে ফেললেন, সেই হাসি যা তার হৃদয় থেকে বেরিয়েছিল। সেদিন দুনিয়া দেখল যে একটা টফির দাম 500 কোটির চেয়েও বেশি হতে পারে।